আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এদেশ আমাদের সবার, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এটি আমাদের কমিটমেন্ট। সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশ তাহলে আগামীতে কি হবে? এই দেশকে কে গড়বে? এই দেশ গড়তে হলে কিছু ছাতাবাজ মুক্ত হাত দরকার, কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার, কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার। এই বিচারটা করবে কে? আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট? এই বিচার করবে জনতার আদালত। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এ রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয়, তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত 3টা টার্ম তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে জাতির 42% ভোটার যারা যুবক, তারা একটা ভোটও দিতে পারেনি। আমরা আমাদের যুবকদের হাত ধরে, যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না, তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাআল্লাহ। আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না। আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই, কর্মীর হাত হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই, জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী, আপনাদের প্রিয় নেতা বলেছেন 2টা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে। এইরকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে 2টো ছাড়া। একটা কুমিল্লা আর একটা শমশেরনগর। অতটা জরুরি নয় আর একটা এয়ারপোর্ট করা, কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে। কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থল। এটা খুবই যৌক্তিক দাবি। এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা মনোযোগ দিন। বিভাগ, আপনারা বিভাগ পাইলেন না, আপনাদের কপালের দোষ। আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান স্বাধীনতা যুদ্ধে, 24-এর যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই? যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়?
কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা তার অন্য কিছু, সেটার মূল্যায়ন জনগণ করেছে, করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে। এটা একটা জুলুম, একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম। অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, তার তো সব কিছুই রেডি আছে, আপনারা মেহেরবানি করে তাদের এই হক মামলাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন। নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই, বলে নাই সুরমা নদীর নামে করেন, কুশিয়ারার নামে করেন, তিতাসের নামে করেন, এটার নামে করেন, ওটার নামে করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই, আমাদের পরিচয়, আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ, তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন, ফেনীর নামে দেন, তাও তারা বলে নাই। তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানা আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি। আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ। যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আপনারা তো রাজি থাকবেন, ওনারা রাজি কিনা? ওনারাও রাজি আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো। যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে, তাই বলে সবাইকে কোটি পরতে হবে না। ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন, শীতের দিনে সোয়েটার, গ্লাভ, চাদর যার পছন্দ তিনি তাই পরবেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাই। দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলো পড়তে বসছিল এই মাত্র। তো আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই। এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কি? প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত, উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে। তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে? যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত, এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা, আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন, তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না, তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই। কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন চুরি, ওই চুরি করতে দেব না আমরা কাউকে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেন, আল্লাহ ভালো জানেন, প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন। যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না। বলবেন তার কি কোনো প্রমাণ আছে? একটু আছে তো ভাই। 2001 থেকে 6 সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, তারা তো 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে? পারে নাই। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আমরাও আশা করব
যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। মাস্টার্স, তারপরে গ্র্যাজুয়েশন, ওইদিকে কামিল, আলেম, ফাজেল, এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায়। দুইটা কারণে পায় না। একটা কারণ হলো মামু এবং খালার ঠেলায় আর বাসে না। আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না। কেন হয় না? দুটি কারণে হয় না। প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা, বুকবাদী শিক্ষা ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের ধন চুরি করতে হবে। দুই নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে, বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে, মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না। এই দুই জায়গাকেই প্রপারলি দেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয়। এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য, উচ্চতর শিক্ষার জন্য, কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না। কেন চায় না? এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না, এই জন্যই আসতে চায়। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে। এটা ছিল তো, এক আমলে তো ছিল, দুনিয়ার মানুষ তো এখানে আসতো, জাপাইয়া পড়তো, এমনি এমনি তো আসে নাই। এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল, এই জন্যই তো এসেছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মন্দির, মঠ, চার্চ, প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না। সকল ধর্মের মানুষ তার ধর্ম, তার কর্ম সে তার মতো করে চলবে, সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। তবে এটা ঠিক, ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না। মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে। এরা দুষ্ট, যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না, এদের ভিন্ন এজেন্ডা আছে, এগুলো আমরা করতে দেব না। প্রিয় ভাইরা, এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন, নেড়েছেন, হয়তোবা আবার নাড়বেন। দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না। একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো সম্বলিত ফ্ল্যাগ। এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবেন। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি, যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি, এই সমাজটা গড়বে কে? এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে। আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ, আমরা এক আল্লাহর উপর ভরসা করে সামনে এগোতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই। আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন, অনেক বাধা আসবে। জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি। জামাতে ইসলামী প্রতিক্রিয়াশীল হলে 15.5 বছর জামাতে ইসলামীর উপর যে অত্যাচার, যে নির্মম নির্যাতন, যে জুলুম হয়েছে, দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে? 1-2 করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। তাদের রক্তে ভেজা আজকের এই বাংলাদেশ। তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত ভেজা এই বাংলাদেশ। আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে, একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এটা অন্য কারোর জন্য হয়। আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে, এটা কারো হয়নি। শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইটাও কারো হয়। হ্যাঁ, হয়েছে অন্য সকল দলের, সরকারের প্রতিপক্ষ, আলিম উলামা সহ বিভিন্ন দল সহ মানুষ খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তা আমাদেরও করা হয়েছে। কিন্তু এই 4 জিনিস আর কারো করা হয়। কেন এত জ্বালা আমাদের উপর? ওই যে প্রথমেই বলেছি, বাংলাদেশ জামাতে ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি, কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না। এই কারণেই জামাতে ইসলামের উপরে এই আক্রোশ ছিল। সম্মানিত ভাই বোনেরা, আমি মিডিয়ার ভাইদের প্রতি 2টি অনুরোধ জানাতে চাই।
মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করেন কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, তাদেরকে বলা হয় জাতির বিবেক। মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত, এটার নাম বিবেকের আদালত। কথাটা সঠিক কিনা? বিবেক আল্লাহর দান। অন্য অবুঝ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাৎ, যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাৎ থাকবে না। সেটা সাংবাদিকই হোক আর আমি হোক, যেই হোক, ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন। আমরা জানি 15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। এখন সেটি নেই। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা, ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ। ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেন। ভাই, আমারে আর এইভাবে ফেলবেন না। আপনারা সাহায্য করুন, দুইভাবে সাহায্য করুন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন। আমরা ভুল করলে জাতি বিবেচনা করি। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে, আপনি আমাদেরকে বলুন, গঠনমূলক সমালোচনা করুন। অবশ্যই করবেন, কেন করবেন? সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না। আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উৎসাহিত করি, অভিনন্দন জানান যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে, যেটা জাতির কল্যাণে লাগবে, সেই সমালোচনাটা আপনারা করবেন। আরেকটা অনুরোধ জানাবো, আপনাদের দায়িত্ব হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে। সামনা, পেছন, 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন। আপনারা একদিক থেকে দেখবেন না, চতুর্দিক থেকে যখন দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন। স্বয়ং আমিও যদি কালো হই, আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। কালোর জায়গায় এই জমিনে হবে না। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো, আমি তাদের কথা বলছি। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে, এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ। এই জন্য আগেও বলছি, এখনো বলবো, যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না, সে যেই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা সেই ঐক্যের, সাম্যের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই। আমার সহকর্মীরা, আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ চান? শিওর? হাত তুলেন তো দেখি সবাই। বুঝে শুনে উঠিয়েছেন? হ্যাঁ, হাত নামান। যদি এরকম একটা বাংলাদেশ চেয়ে থাকেন, মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি, আরো বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকুন। আমি আপনাদের দুর্বল ভাই হিসেবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার পাশে দেখে মানুষ মনে মনে ভাবে উনিও বোধহয় খুব শক্তিশালী মানুষ। আমি আসলে খুবই দুর্বল মানুষ। আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেজার করে, যে উনি আরো ধারালো চৌকস কথা বলে না কেন। আমি পারি না, যে আমাকে ক্ষমা করে দেবেন। কথা যেভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন, যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি, যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে, কথা তো আমাকে সেভাবেই বলতে হবে। আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, উনি আরেকটা কথা বলেছেন, আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে। তিনি বলেছেন 24-এর এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম। না,
আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি। হ্যাঁ, এটা বলতে পারে। আলহামদুলিল্লাহ, ওরাও রাত্রে ঘুমায় নাই, আমিও রাত্রে ঘুমাই নাই। ওই ফাঁকে ফাঁকে 1 ঘন্টা 8 ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমের, কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না, ওই সময় জেগে থাকার সময় ছিল। ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে, আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না, ঘুম হারাম হয়ে যায়। যারাই জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব, হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন, হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না। মানুষের ভোট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন, আর ভোট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে ছড়ি ঘুরাবেন, এই মানসিকতা আর দেখাবেন না। এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে। এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন। সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে, মন নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন, তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানায় দেন। এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দোয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন। আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই 71 সাল থেকে, আমি সবাইকে যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই। আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দান করে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন। তাদের 2টা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক, আমরা দোয়া করি। আরও যে দাবিগুলো সঙ্গত দাবি আছে অন্যান্যদের মতো, সারা দেশের মতো, সেই দাবিগুলোও তাদের বাস্তবায়ন, ওটাও দোয়া করি। আমরা সমতার, ন্যায্যতার, ভালোবাসার, অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।